লেসন নাম্বার 9 আজকে আমরা পড়বো জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। জগদীশ চন্দ্র বোস, জেসি বোসের ফুল ফর্ম হচ্ছে জগদীশ চন্দ্র বোস। এটা একটা বায়োগ্রাফি মূলত। আ বায়োগ্রাফি ইজ আ লাইফ স্টোরি অফ সামওয়ান ইউজুয়ালি এমিনেন্ট, আন্ডারলাইন করতে হবে। একটা বায়োগ্রাফি বা একজন জীবনী, একজনের সম্পর্কে লেখা, সেটা হচ্ছে একজন লাইফ স্টোরি, কারোর একটা জীবনের সম্পর্কে করতে। ইউজুয়ালি এমিনেন্ট, এমিনেন্ট মানে কোনো বিখ্যাত কোনো পার্সোনালিটি, যাকে প্রত্যেকে চেনে বা জানে, এই ধরনের কোনো পার্সোনালিটি, তার সম্পর্কে বায়োগ্রাফি লেখা হয়। দ্য পার্সন মে বি অ্যালাইভ অর ডেড, এই পার্সন বেঁচেও থাকতে পারেন আবার মারাও যেতে পারেন, টাইপের একটা ব্যাপার। মানে জগদীশ চন্দ্র বোস, যার সম্পর্কে আমরা এই লেসনের মধ্যে পড়বো, তিনি মারা গেছেন। আমরা যদি সৌরভ গাঙ্গুলি বা সচিন টেন্ডুলকারের সম্বন্ধে কোনো বায়োগ্রাফি পড়ি, তারা বেঁচে রয়েছেন। তো এরকম টাইপের একটা ব্যাপার বা এরকম টাইপের একটা জায়গা থেকে বায়োগ্রাফিটা লেখা হচ্ছে। এমন একজন ব্যক্তিত্ব বা এমন একজন পার্সোনালিটি যিনি আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, মানে পৃথিবীতে তিনি বেঁচে আছেন, অথবা তিনি পরলোক গমন করেছেন বা মারা গেছেন, এরকম টাইপের একটা সিচুয়েশন চলতে পারে। Biographies are always written by somebody other than the person himself. বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি দুটোর মধ্যে একটা তফাৎ রয়েছে। বায়োগ্রাফি মানে বায়োগ্রাফি, আর অটোবায়োগ্রাফি কি অটোতে বসে বায়োগ্রাফি লেখা না। তারপরে বিষয়টা হচ্ছে বায়োগ্রাফি কি, বায়োগ্রাফি হচ্ছে জীবনী, মানে কারোর সম্পর্কে একটা লেখা হলো, কে লিখলো, সেই ব্যক্তি ছাড়া যখন অন্য কোনো ব্যক্তি লেখে তখন তাকে বায়োগ্রাফি বলে। মানে কিরকম, ধর সৌরভ গাঙ্গুলির বায়োগ্রাফি, সৌরভ গাঙ্গুলির বায়োগ্রাফি, সৌরভ গাঙ্গুলি ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি সেই বায়োগ্রাফিটাকে লেখে, তাহলে বলা হবে বায়োগ্রাফি, জীবনী। আত্মজীবনী কি হয়, সৌরভ গাঙ্গুলি যদি নিজেই নিজের জীবন সম্পর্কে লেখেন, তখন সেটাকে বলা হবে অটোবায়োগ্রাফি। ব্যাপারটা বোঝা যাচ্ছে দুটোর তফাৎ। সচিন টেন্ডুলকার সম্বন্ধে বায়োগ্রাফি বেরোলো, বায়োগ্রাফি মানে সচিন টেন্ডুলকারের ব্যাপারে অন্য কেউ লিখেছে, তার কোনো বন্ধু বান্ধব হতে পারে, তার তো কোনো লেখক হতে পারেন, যিনি সচিনের কাছ থেকে তার গোটা জীবনটা জেনে নিয়ে তারপরে সেইটাকে লিখেছেন, সেটা হচ্ছে জীবনী। তো প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ অটোবায়োগ্রাফি, আত্মজীবনী কোনটা? সচিন টেন্ডুলকার যখন নিজের বায়োগ্রাফি নিজে লিখবে, সেটাকে কি বলা হবে, আত্মজীবনী। এই ক্ষেত্রে দাঁড়িয়ে জেসি বোস, সেটা বেসিক্যালি বায়োগ্রাফি, মানে এটা জগদীশ চন্দ্র বোস নিজে লেখেন। কেন? কারণ এর মধ্যে আমরা পড়বো যে জগদীশ চন্দ্র বোস কবে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। একজন ব্যক্তি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে যায়, তারপরেও সে কি নিজের সম্বন্ধে লিখবে? স্বাভাবিক অর্থে তাহলে তার জীবন সম্পর্কে কি হবে, অন্য কেউ লিখবে, সেটাই স্বাভাবিক। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামবডি আদার দ্যান দ্য পারসন হিমসেলফ, সেই পারসন বা সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি যখন তার জীবনীটাকে লেখে, সেই জিনিসটাকে বলা হচ্ছে বায়োগ্রাফি। We read biographies of eminent persons. আমরা বায়োগ্রাফি কেন পড়ি, কেন পড়বো, আমাদের কেন উচিত পড়া? এমন একজন ব্যক্তির সম্পর্কে আমরা বায়োগ্রাফি পড়ি, বা আমরা এমন কিছু কিছু এমিনেন্ট পার্সোনালিটির সম্বন্ধে বায়োগ্রাফি পড়ি, যাতে আমরা কি করতে পারি, সো দ্যাট উই মে লার্ন অ্যাবাউট দেম, যাতে আমরা তাদের ব্যাপারে জানতে পারি, শিখতে পারি। কারণ এই ধরনের যে নমস্য ব্যক্তিরা রয়েছেন, যাদেরকে আমরা মহাপুরুষ বলেও সম্বোধিত করি, স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে এদের কাছ থেকে কি থাকে, বিভিন্ন জিনিসকে লার্ন করবার থাকে, শেখার ব্যাপার থাকে। এক্স্যাক্টলি এরকম ধরনের ব্যক্তিরা যাদের কাছ থেকে আমরা শিখতে পারি, তাদেরকে আমরা কি বলছি, এই ধরনের নমস্য ব্যক্তিদের বায়োগ্রাফি এই জন্য পড়া উচিত। চলে আসি ইউনিট 1। হিস্টোরিক্যালি ইন 1895, ঐতিহাসিক দিক থেকে বা ঐতিহাসিক ভাবে 1895 সাল, 1895, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। স্বাভাবিক, ভারতবর্ষ তখন কাদের আন্ডারে, ব্রিটিশ শাসনের আন্ডারে। 1947 এর 15 অগস্ট কি হয়েছে, ইন্ডিয়া স্বাধীন হয়েছে। তার মানে তার আগের পোরশনটাতে পুরোপুরি ইন্ডিয়া কাদের আন্ডারে থাকবে, ব্রিটিশদের আন্ডারে থাকবে, সেটাই স্বাভাবিক। দেখাতে হবে লাইনটা। তাহলে হিস্টোরিক্যালি 1895 এ ইন্ডিয়া কি রয়েছে, আন্ডার দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের আন্ডারে ছিল। A different history was made that year at the town hall in Calcutta. কিন্তু ভারতবর্ষ এটা ব্রিটিশ শাসনের আন্ডারে থাকলেও, পদদলিত অবস্থায় থাকলেও, ভারতবাসীদের মধ্যে কি ছিল না, ট্যালেন্টের অভাব ছিল না। আজকে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে পড়বো, যিনি একাধারে ভালো বিজ্ঞানী, তো সে তো অবশ্যই মানে সুপ্রিমলি ট্যালেন্টেড একজন সায়েন্টিস্ট, সেটা নিয়ে তো কোনো ডাউটের ব্যাপার নেই। সেই সঙ্গে দাঁড়িয়ে একজন ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট মানে যিনি মানুষকে ভালোবাসেন, এরকম ধরনের। সেই সঙ্গে একজন ভালো মানে বড় মাপের একজন সাহিত্যিক, সেটাও আমরা দেখবো এখানে। তার মানে বিষয়টা হচ্ছে একজন ভার্সেটাইল জিনিয়াস, বহুমুখী প্রতিভার অধিকারী, এমন একজন ব্যক্তিত্ব হচ্ছেন জগদীশ চন্দ্র বোস। সেই সময় দাঁড়িয়ে ডিফারেন্ট হিস্ট্রি তৈরি হচ্ছিল এট দ্য টাউন হল ইন ক্যালকাটা, কলকাতার টাউন হলে। আন্ডারলাইন করবি, কোথায় ডিফারেন্ট হিস্ট্রি তৈরি হচ্ছিল,
কলকাতার টাউন হলে একটা ডিফারেন্ট হিস্ট্রি ক্রিয়েট হচ্ছে। An interesting demonstration was performed by জগদীশ চন্দ্র বোস। একটা ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন মানে এক্সিবিশন টাইপ হয় দেখবি। সরস্বতী পুজোতে কিছু কিছু স্কুলে কি হয়, এক্সিবিশন হয় না, দেখবি সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে কোথাও বিজ্ঞানের এক্সিবিশন হচ্ছে, কোথাও এনসিসি যে সমস্ত স্কুলে রয়েছে ছেলেদের স্কুলে সেই সমস্ত জায়গায় এনসিসির এক্সিবিশন হচ্ছে। তাহলে এই যে এক্সিবিশনস গুলো রয়েছে সেই ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশনটাকে পারফর্ম করা হচ্ছে। কে পারফর্ম করছেন? স্যার জগদীশ চন্দ্র বোস, তিনি পারফর্ম করছেন। অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আন্ডারলাইন করতে হবে, অফ প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন সহকারী অধ্যাপক তিনি কি করছেন? পারফর্ম করছেন। কি পারফর্ম করছেন? কিছু সায়েন্টিফিক রিসার্চ তিনি পারফর্ম করছেন। এভরিওয়ান ওয়াজ ওভারঅড মানে সবাই হাঁ করে তাকিয়ে রয়েছে, তন্ময় হয়ে গেছে। কি দেখে তন্ময় হয়ে গেছে? When the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away, underline করতে হবে। সবাই ওভারঅড হয়ে গেছে কি দেখে? when থেকে শুরু করে away অবধি আন্ডারলাইন থাকবে। কি দেখে অবাক হয়ে যাচ্ছে? সবাই এভরিওয়ান ওয়াজ ওভারঅড, সবাই হাঁ করে দেখছে, তন্ময় হয়ে দেখছে। একজন বাঙালি বিজ্ঞানী তিনি কি করছেন? সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন সেই জায়গার মধ্যে, কাউকেও চোখের পলক ফেলছে না, এত সুন্দর জিনিস দেখাচ্ছে। কি দেখাচ্ছেন? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ইলেকট্রিক থেকে ইলেকট্রো কথাটা এসছে, ম্যাগনেট থেকে ম্যাগনেটিক কথাটা এসছে, তার মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ট্রাভেলড ফ্রম দ্য লেকচার হল টু এ থার্ড রুম, লেকচার হলের থেকে 3 নম্বর ঘরের দিকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি হচ্ছে? এক ঘর থেকে অন্য ঘরের দিকে যাচ্ছে এবং কি হচ্ছে? অ্যাবাউট 75 মিটারস অ্যাওয়ে। ডিসটেন্সটা কত? ঘরগুলোর মধ্যে 75 মিটার, 75 মিটারস অ্যাওয়ে 3 নম্বর ঘরের দিকে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা যাচ্ছে। These waves pass through 3 solid walls, এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা সেটা 3টে সলিড ওয়ালের মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে সলিড ওয়ালস এর মধ্যে দিয়ে এই যে তিনটে সলিড ওয়ালস এর মধ্যে দিয়ে যে পাস করছে, এই কনসেপ্টটাকে কোথায় কাজে লাগানো হয়? যে কোনো বাড়িতে, তাই না? যে কোনো বাড়িতে কি হয়? কনসেপ্ট কাজে লাগানো হয়। দেয়ালের ভেতর দিয়ে যে কোনো বাড়িতে ওয়্যারিং করা থাকে, দেয়ালের বাইরে দিয়ে তো থাকে না, কোথাও কারোর বাড়িতে আছে এবং দেয়ালের বাইরে দিয়ে ঝুলছে তার, তাহলে দেয়ালের ভেতর দিয়ে ওয়্যারিং করা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক দেয়াল থেকে অন্য দেয়ালে চলে যাচ্ছে। তার মানে ইলেকট্রিসিটির দুনিয়াতে একটা রেভলিউশনারি মেজার, একটা বৈপ্লবিক পদক্ষেপ বা পরিবর্তন, সেই ব্যাপারটা জগদীশ চন্দ্র বোস করে দেন। This was a remarkable and path breaking incident. এটা ছিল রিমার্কেবল এবং পাথ ব্রেকিং। রিমার্কেবল মানে অসামান্য, অসাধারণ। পাথ ব্রেকিং মানে মানুষের যে সাধারণ চিন্তা ভাবনা কমপ্লিটলি ভেঙে গেল, শ্যাটার করে গেল। এরকমও হতে পারে। এই চিন্তা ভাবনাটা মানুষের মনের মধ্যে জোগালেন কে? জোগালেন স্যার জগদীশ চন্দ্র বোস। এবং কি পাথ ব্রেকিং ইনসিডেন্ট which paved the way for future research all over the world. ফিউচার রিসার্চ, একটা আবিষ্কারের থেকে পরবর্তীকালে কি হয়? ভবিষ্যতের আরো আবিষ্কারের দিকে যায় তো বিষয়টা। যেমন ধর কম্পিউটার, বর্তমানে সবথেকে কম্পিউটারের জনপ্রিয় অবজেক্টটা কি? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত ধরে ভবিষ্যতে কি মনে করা হচ্ছে? বৈপ্লবিক পরিবর্তন আসবে। আচ্ছা, এআই বা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তৈরি হয়েছে, এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তৈরি হওয়ার পাশাপাশি স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে কি হয়েছে? বিভিন্ন টাইপের অ্যাপ তৈরি হচ্ছে, অ্যাপ্লিকেশনস তৈরি হচ্ছে। অ্যাপ্লিকেশনস গুলো দিয়ে কি করা যাচ্ছে? খুব সহজেই যেটা করতে হয়তো 2-3টে লোকের দরকার পড়তো, বা যেটা হয়তো আধ ঘন্টার দরকার পড়তো, 1 ঘন্টার দরকার পড়তো যেই কাজটা করতে, সেই কাজটা কি হচ্ছে? কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা রেভলিউশনারি আবিষ্কার বা ইনোভেশন, যেটার মধ্যে দিয়ে মানুষের জীবন কি হচ্ছে? কমপ্লিটলি ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম টাইপের। এবং কি ফিউচার রিসার্চের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে। সেই ব্যাপারটা স্যার জগদীশ চন্দ্র বোসের এই রিসার্চের থেকে, এই ডেমনস্ট্রেশনের থেকে পরিষ্কার।